তারা আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এর সঙ্গে অনেকটা সমান্তরাল ভাবে এই 2024-এর জুলাই গণঅভ্যুত্থানকে তারা তুলনা করছে, এবং এটা করতে যে তাদের মধ্যে কেউ কেউ আবার বঙ্গবন্ধুর ভূমিকাকে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে, মুক্তিযুদ্ধে কবে দেশ স্বাধীন হলো, আদৌ স্বাধীন হলো কি হলো না, এসব নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করছে। যেমন আমি একজন উদাহরণ আপনাকে দিতেই পারি, যে অ্যাডভোকেট ABM শাহরিয়ার কবির, এক ভদ্রলোক। তো উনি প্রায় বলছেন যে মুক্তিযুদ্ধ আসলে 26শে মার্চ হয়, বিজয় দিবসটা আমাদের হয়নি, 16 ডিসেম্বর হয়নি, এটা নাকি 75-এ 7ই নভেম্বর হয়েছে। আবার উনি এটাও বলছেন যে 57 সালেই নাকি ডেপুটি স্পিকারকে হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে করা উচিত ছিল, ফাঁসি দেওয়া উচিত ছিল। যদি সেটা হতো তাহলে নাকি দেশের আজকে এই দুরবস্থা হতো না। মানে সমস্ত দুরবস্থার কারণ হিসাবে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অভিহিত করছেন, দায়ী করছেন। তো আপনি কি আসলে কয়েকটা বিষয় জানতেই চাই, আমি ধীরে ধীরে অন্যান্য বিষয়ে আসবো। একেবারে আমি 57 সাল থেকে শুরু করতে চাই। আসলে কি 57 সালে আসলে কি হয়েছিল, কেন উনি বঙ্গবন্ধুর ফাঁসি দাবি করছেন? আসলে কি উনি ওই ঘটনার আসামি ছিলেন? আপনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনাকে ধন্যবাদ যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গণতান্ত্রিক সমাজে যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু অসংলগ্ন কথা কখনোই গ্রহণযোগ্য না। স্বাধীনতার ৫৫ বছর পরে যিনি এসে হঠাৎ আবির্ভূত হয়ে কথাগুলো বলছেন, তার পটভূমিটা জানা খুব জরুরি। তিনি আসলে কোন প্রেক্ষিত থেকে কথাগুলো বলেন। ৫৫ বছর পরে যখন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেটা নিয়ে যে প্রশ্ন তোলে, আমি তার ব্যাপারে প্রশ্ন করতে চাই, তিনি কি বাংলাদেশকে বিশ্বাস করেন কি করেন না? যদি তিনি বাংলাদেশকে বিশ্বাস করেন, তাহলে উনি ১৯৫৭ সালের কথা বলতেন না। যদি উনি বাংলাদেশকে বিশ্বাস করেন, উনি ৭১ নিয়ে কথা বলতেন না। উনি বলেছেন ৫৭ সালে না, ১৯৫৮ সালে সংগঠিত হয়েছিল, এই বঙ্গবন্ধুর কথা বলছেন। উনি কি দৈনিক আজাদের ২৪শে সেপ্টেম্বর ১৯৫৮ সালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, প্রতিবেদন, উনি কি সেটা পড়েছেন কিনা? আমি বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করছি আপনার প্ল্যাটফর্ম থেকে। এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি, এই জায়গাটাতে আমার সম্মানিত দর্শক শ্রোতাও আছেন এখানে। এখানে দেখা যাচ্ছে যে পুলিশ ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, ডেপুটি স্পিকার আহত, বিরোধী দলের ৩ জন সদস্য গ্রেফতার। আমাকে একটু গভীরে যেতে হবে কথা বলার জন্য। হ্যাঁ, এই রিপোর্টটা পুরাটাই যদি আমি পাঠ করে শোনাই, আমার মনে হয় শ্রদ্ধেয় দর্শক মন্ডলী সিদ্ধান্ত নেবে যিনি নিজেকে খুব ইতিহাসবেত্তা মনে করছেন, তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। ঢাকা ২৩শে সেপ্টেম্বর অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে হাঙ্গামার ফলে পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহিদ আলী ও আরো ৪ জন সদস্য আহত হইয়াছেন। কেএসপির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হক গুরুতর রূপে আহত হইয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি। ওকে, এখানে উজিরে আলী জনাব আতর রহমানের বিবৃতি। উনি বলেছেন যে উজির আলী জনাব আতর রহমান খান অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। সেখানে উনি বলেছেন যে দুঃখ ভারাক্রান্ত অন্তরে অপরাহ্নে এখানে দণ্ডায়মান হয়েছে। এই সমস্ত ঘটনা যে কোনো সত্য মানুষের পক্ষে লজ্জাজনক। সকল প্রকার গুন্ডামি হাঙ্গামা সৃষ্টি করা হইয়াছে, পরিষদের আসবাবপত্র এগুলো ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সমস্যা ৩ দিন পরে ডেথ রিপোর্টে বলা হয়েছে বহুমূত্র, মূত্রাশয়ের গোলযোগ ও বহুমূত্র অত্যধিক রক্তের চাপের ফলে হৃদযন্ত্র আক্রান্ত হয়, মুখের আঘাতে এই শাহেদ আলী মারা গেছেন, স্পিকার শাহেদ আলী মারা গেছেন। আচ্ছা, জনাব আবু হোসেন সরকার উনি বলেছেন, পরিষদে বিরোধী দলীয় নেতা জনাব আবু হোসেন সরকার বলেন যে জনাব শাহিদ আলীকে ডেপুটি স্পিকার করার ব্যাপারে তিনি দায়ী ছিলেন। সম্প্রতি তিনি স্পিকার হইবার আশায় আওয়ামী লীগ দলে যোগদান করেন, এরকম কথা। কিন্তু এখানে দেখা হয় যে পরবর্তীকালে শাহিদ আলীকে হত্যা চেষ্টার মামলা করে, তবে মামলায় অভিযুক্তদের তালিকায় বঙ্গবন্ধুর নাম ছিল না। উনি একজন আইন বিশারদ নিজেকে যদি মনে করেন, মামলার অভিযুক্তদের তালিকায় যদি ওনার নাম না থাকে, উনি এত বছর পুনর ফাঁসির দাবি করছেন। আচ্ছা, বিরোধী দলীয় নেতা আবুল হোসেন সরকার সহ ১২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ২৯শে সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। আদালতে পাবলিক প্রসিকিউটর বলেন ২৩ সেপ্টেম্বর পরিষদে জনাব ইউসুফ আলী চৌধুরী একটি চেয়ারের পায়া ছুঁড়ে মারিলে ডেপুটি স্পিকার আহত হন এবং পরবর্তীতে ইন্তেকাল করেন। এরপরে এই সময় আসামি পক্ষের উকিল ময়নাতদন্ত প্রতিবেদনকে সাজানো দাবি করে, বলেন মেডিকেল রিপোর্টে বহুমতজনিত সংজ্ঞাহীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে শাহেদ আলী হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় কোথাও বঙ্গবন্ধুর নাম আসেনি। এমনকি বিরোধী দলীয় উকিলও আদালতে দাঁড়িয়ে তেমন কোনো
প্রতিবেদন দায়ের করেনি এবং বলেনি। এবার আমি এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই জায়গাটায় কোনো জায়গায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে, উনি কেন উদ্দেশ্যমূলক ভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে? ওনার বঙ্গবন্ধুকে নিয়ে এত মাথা ব্যথা কেন? যিনি 3053 দিন কারাবাস করেছেন, যিনি যিনি মানে বুলেটের আঘাতকেও মানে সহ্য করেননি। আমি প্রথমে আসছি, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 1957 নাকি 58, আমি যদিও জানি 58-তে, আর 1958 আচ্ছা, সেই ঘটনায় যিনি মারা গিয়েছিলেন শাহেদ আলী সাহেব, উনি মারা গেছেন, পরে জানা গেছে উনার মানে অসুস্থ হওয়ার কারণে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, চেয়ার ছুঁড়ে মারার কারণে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই মামলায় শাহেদ আলী হত্যা যে মামলাটা হয়েছিল, সে মামলায় আসামিদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ছিল না, নামই নেই। তাহলে আমাদের বর্তমানে এই অ্যাডভোকেট শাহরিয়ার কবির, উনি বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কামনা করছেন কোন কারণে? মানে অন্য কোনো মামলা নাকি এই মামলার কারণে? আমার তো মনে হয় উনি এই মামলার কারণে না, কিছু না। আমি শ্রদ্ধার সাথে আবারও বলি, ওনাকে শ্রদ্ধা করেই বলছি, উনি আমার সিনিয়র বয়সে। সেটা হলো যে উনি বাংলাদেশটাকে সহ্য করতে পারছেন না। উনি যদি বাংলাদেশটাকে সহ্য করতে পারতেন, তাহলে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন তুলতেন না। কারণ উনি জানেন স্বাধীনতার মহান স্থপতি কে। তাহলে উনি যে বলেন 71-এ 16 ডিসেম্বর বাংলাদেশে, উনি বিভিন্ন জায়গায় বলে, ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছে? যে দেশে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন যে দেশে পতাকার জন্য, তিনি সেখানে কি করে বাংলাদেশের 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করেন? ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছেন? উনি এত বছর কোথায় ছিলেন? এখন কোথা থেকে আবির্ভূত হয়ে উনি এই কথাটি বলছেন? আমি ওনার কাছে জানতে চাই, এবং ওনার সাথে একদিন আমি আলোচনায় বসতে চাই এই বিষয় নিয়ে। সেদিন আমি ওনাকে সরাসরি প্রশ্ন করবো, আপনি কোথা থেকে 16 ডিসেম্বরকে অস্বীকার করছেন? তাহলে আপনি বাংলাদেশের, আপনি যে এনআইডি বহন করেন, সে এনআইডিও কি আপনি বহন করে বিদেশে বিদেশে ঘুরে বেড়ান? আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন এই এনআইডি বহন করে। তাহলে আপনি যখন আপনি ব্যারিস্টারি করেছেন, তখন কি আপনি বলে আসছেন আপনি বাংলাদেশের না কোন দেশের নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলেন, স্বাধীনতাকে নিয়ে কথা বলেন, 16 ডিসেম্বরকে নিয়ে কথা বলেন। আপনি কত বড় দুঃসাহস আপনার! না, উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের 16 ডিসেম্বর নিয়ে, ওনার বক্তব্য হলো ওই দিন নাকি দেশে বিজয় আসলে সূচিত হয়নি। কারণ বিজয় সূচিত হলে উনি এই কথাটা কেন বলেন? ওনার যুক্তিটা আমি বলি, আপনার যুক্তির ব্যাপারে আপনার বক্তব্য দেন। ওনার যুক্তিটা হলো ওই দিন যখন নাকি আত্মসমর্পণের স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এবং যে কারণে প্রকৃত স্বাধীনতা ওই দিন হয়নি। এবং স্বাধীনতা হয়েছে 75-এর 7 নভেম্বর, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মুক্ত হলেন। ওই দিন নাকি প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। এর ওনার যুক্তি, আপনি কি বলবেন? তাহলে 71-এর পরে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে, তারা কি অন্ধ ছিল? সেই দেশের প্রধানেরা অন্ধভাবে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 71-এর পরে থেকে যে স্বাধীনতার পরে যে স্বীকৃতিগুলো এসেছে, বিশ্বব্যাপী স্বীকৃতিগুলো এসেছে, জাতিসংঘের সদস্য হয়েছে, সেগুলো কি হয়েছিল সেদিন? আর উনি যে বলে যে ভারতের কাছে আত্মসমর্পণ করে, আপনি যেটা বলেন 75-এর আগে তো পাকিস্তানও তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে 15 আগস্টে দিয়েছে, সেক্ষেত্রে উনি তাহলে এই কথাটা বলেন কি করে? আমি তো বুঝতে পারছি না, উনি কি ঠিক আছেন? মানে আমার মনে একটা প্রশ্ন আছে যে উনি কি দম্ভে অহংকারে, মানে পবিত্র কোরআনও কিন্তু আছে, দম্ভ ভরে তুমি মাটিতে হেঁটো না। উনি কিন্তু এত দম্ভ করছেন, উনি মনে করছেন উনি ক্ষমতার সর্বস্তর মানে অবস্থান করছেন। ওনার ভাবা উচিত, উনি যখন কথা বলেন 17 কোটি চোখ কিন্তু তাকিয়ে থাকে। সুতরাং কথা বলার জন্য সংলগ্ন হয়ে কথা বলা উচিত। বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে ওনার বাংলাদেশ নিয়ে লেখাপড়া করে কথা বলা উচিত। 7 নভেম্বর কেন হয়েছিল, 75 15 আগস্ট কেন হয়েছিল, 71 16 ডিসেম্বর কেন হয়েছিল, দুনিয়ার সবাই সেটা জানে। ওনার কাছ থেকে নতুন করে আমাদের ইতিহাস শেখার দরকার নেই আমি মনে করি। উনি বলতেই পারে, উনি বলতে পারে, এবং উনি ঠিক মতো বলেন কিনা এটা ফ্যাক্ট চেক করে বের করলে জানা যাবে উনি কতটুকু কি বলে। ব্যারিস্টার কিন্তু আমার পরিবারও আছে, এভাবে কথা বলে না উনি যেভাবে কথা বলেন। আপনি যে কথাটা বললেন যে উনি উনার এই সাহস কোথায় পেয়েছেন, এখন আমি যদি বলি, দেখুন 2024-এর 5 আগস্টের আগে
অথবা 2024 5ই আগস্টের আগে এই ভদ্রলোককে পাবলিক মানে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে কেউ চিনতেন কিনা আমি জানি না ঠিক। যেহেতু ওর পরের থেকে ওনাকে সবাই চিনেন, তাহলে কি আমি বলতে পারি যে 24-এর যে ঘটনা প্রবাহ সেখান থেকে উনি এই সাহসটা পেয়েছেন? 24 কি তাহলে 71-এর সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থায় আছে? এটা তো একটা অংশ 24-এর সাথে 71-কে তুলনা করছে। যারা 24-কে সমর্থন করেছেন, অনেক বুদ্ধিজীবীরা এই দেশের অনেকেই তো করেছেন, তাই না? তারা কি 71-কে অস্বীকার করে 24-কে করেছেন? তাদের মধ্যে যারা 24-এর সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু 71-কে সম্মান করেই কিন্তু করেছেন, এবং তারা অনেকের টকশো শুনি তারা বলেন তারা নাকি প্রতারিত হয়েছেন, তাই না? এই কথাটাও বলে যে ওই তীর হারাই ঢেউ সাগর পাড়ি দিব রে, হ্যাঁ, এই ধরনের গান যে ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা, এগুলো শুনে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু এখন দেখা যায় না। দেখা যায় ওনাদের মতো লোককে যারা 16ই ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করে, বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে। আর আমরা তো মানে দেখেছি কি হচ্ছে, আমাদের সবার চোখ এখন খোলা, এখন সামাজিক মাধ্যম আছে, সমস্ত জায়গায় ক্যামেরা ক্লিক করলে সবকিছু পাওয়া যায়। সুতরাং উনি এগুলা নিয়ে কথা না বলে ওনার বলা উচিত যে হামে যে 800টার বাচ্চা হামে যে মারা গিয়েছে ওইটা নিয়ে কি ওনার কোনো প্রশ্ন আছে কিনা? কেন হামে ওইটা মারা গেল ওনার ওইটা নিয়ে প্রশ্ন আসেনি? বন্যায় শত শত মানুষ ডুবে যাচ্ছে ওইটা নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই? উনি এটা নিয়ে কথা বলছেন ঢাকা শহর রাজধানীতে যানজটে নাকাল হয়ে যাচ্ছে, আমরা ওনা নিয়ে এটা কথা নেই। উনি 16ই ডিসেম্বর 71 নিয়ে কেন কথা বলবেন? উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দেশের রাজধানী ঢাকার উনি যানজট নিয়ে কথা বলুক, জলাবদ্ধতা নিয়ে কথা বলুক, হামে 800টা বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো সেটাকে, সেই বিষয় নিয়ে উনি কথা বলুক। উনি এগুলো না বলে 24 নিয়ে 71 নিয়ে টানাটানি কেন করেন? আচ্ছা, এই 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়ে কিন্তু আরো একজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তিনি হচ্ছেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার, উনিও ব্যারিস্টার, এবং উনি আবার দেখলাম কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথাবার্তা বললেন। আমি যত জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? একমত মানে যেই বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, পৃথিবীর আরেকটি বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দেয়। উনার কত বড় দুঃসাহস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে টাউট ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। উনি কয়টা লোক দেখেছে? ওনার একটা টক শো আমি 2 দিন আগে দেখেছি, উনি সেখানে বলছে আপনি দেখান তো পাঁচজন বিজ্ঞানী আছে কিনা। আমার বন্ধু অধ্যাপক ডক্টর শামীম কায়সার বর্তমানে বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সেক্টরে যে সর্বোচ্চ আসনে তুলে ধরেছে যে ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কত বিজ্ঞানী আছেন উনি কি চেনেন না? উনি বলেন 5 জন বুদ্ধিজীবীর নাম বলেন তো, কতগুলো বুদ্ধিজীবীকে 71-এ হত্যা করা হয়েছে উনি চেনেন না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেন কোন সাহসে? উনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী যদি একত্রিত হয়ে যায় উনার মতো ব্যারিস্টার ফুয়াদ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওনাকে বিদেশ চলে যেতে হবে, অথবা ওনাকে ওনাদের প্রিয় দেশে চলে যেতে হবে। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল তৈরি হয়। আপনি ক্রিমিনাল মাসুদ ভাই? আমি ক্রিমিনাল? উনি যে এত বড় একটা কথা বললো, যে বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস আছেন, যে বিশ্ববিদ্যালয় সত্যেন সেন আছেন, লীলা নাগ আছেন, বঙ্গবন্ধু ছিলেন, উনি বলেন যে আপনি 5 জন বুদ্ধিজীবী নাম দেখান, 5 জন নেতার নাম দেখান যারা সারা বিশ্বে মানুষকে চিনে। এই মুহূর্তে মাসুদ কামালকে সারা পৃথিবীর লোক চিনে, উনি জানে না যে মাসুদ কামালকে? সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি কিভাবে বলে সমস্ত কথা? ব্যারিস্টার হইলে কি সব কথা ওনার শুনতে হবে? আপনাকে একটু আগে বললাম আমার পরিবারও ব্যারিস্টার আছে, অনেক অ্যাডভোকেট আছেন আমার শ্বশুর বাড়ির পরিবার, আমাদের পরিবারে ব্যারিস্টার এরকম অসংলগ্ন কথা বলেন না। উনি যেভাবে বলেন, উনি সংবিধানে উল্টাপাল্টা কথা বলেন, সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতা আসছে এটা নিয়ে উনি কথা বলেন। উনি ডক্টর কামাল হোসেন স্যারের বইটা পড়ুক, যিনি কিনা সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ছিলেন, উনি কি লিখে গেছেন উনি পড়ুক, আগে পড়তে হবে তারপর কথা বলতে হবে। উনি জানেন না ডক্টর কামাল হোসেন কে? সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি অক্সফোর্ডে গিয়ে পড়ালেখা করে আসছে, ঢাকা বিশ্ব থেকে পড়াতেন এবং আবার অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন মানুষের নাম বলতে, এত বছর 100 বছর বিশ্ববিদ্যালয়কে ওনাদের এত প্রিয় ব্যক্তি ডক্টর ইউনূস, সেও তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ওনার প্রিয় ব্যক্তি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানী, উনি ওনার জায়গাতে ব্যক্তি ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, তাই না? শাসক ডক্টর ইউনূস আলাদা ব্যাপার,
ব্যক্তি ডক্টর ইউনূস ওয়াজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু ওই ভদ্রলোকের মাথায় রাখা উচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আমি আপনার প্ল্যাটফর্ম থেকে তীব্রভাবে ওনার নিন্দা আমি নিন্দা করছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটি কথা যেন না বলেন। এত বড় দুঃসাহস উনি যেন আরেকটা না দেখান। অধ্যাপক জীবনে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই আলোচনাটা পুরোটাই আমাদের জুলাই মাস, এটা এই জন্যই আমি আলোচনাটা ওই লাইনে থাকলাম যে জুলাইয়ের সঙ্গে ৭১ অনেকে তুলনা করছে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জুলাইকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন এটা একটু জানতে চাচ্ছেন? এটা বলার আগে আমি একটু বলছি যে কয়েকদিন আগে একজন সম্মানীয় আমার সিনিয়র একজন বক্তব্যে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাকি বিয়ে হয় না। উনি কত বড় দুঃসাহস! উনি আমার শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কথা বলে। ওনার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বিয়ে করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই ২.৫ লক্ষ ছেলে মেয়ে, ২,৫৬,০০০ ছেলে মেয়ে গত বছর পরীক্ষা দিয়েছে। সেখান থেকে আমরা মাত্র কয়েক হাজার, মানে ১,০০০ কি ২,০০০ বাচ্চা নেই। এই বাচ্চাগুলার মানে সম্মানের মধ্যে উনি কিভাবে আঘাত করেন। আরেকজন ব্যক্তি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় সকলের শামসুজ্জোহা স্যারকে বলেছেন, শামসুজ্জোহা সাহেব আপনি জুলাইকে মূল্যায়ন করতে বলেন, সেটা করবো আলাদাভাবে, কিন্তু এই জুলাইয়ের পরে যেই পরিমাণ এই শামসুজ্জোহা স্যারকে শামসুজ্জোহা সাহেব বানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বলতেছে বিয়ে হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়, আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করতে বলেন? বলেন তো, আপনি বলেন, আমাকে বলেন কিভাবে মূল্যায়ন করবো আমি? আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে আচরণগুলো, এগুলো কি জুলাইয়ের প্রোডাক্ট অথবা বাই প্রোডাক্ট? জুলাইয়ের প্রোডাক্ট আমি বলবো না, বাট আমার তো বয়সটা কম হয়নি। এত বছরে এই ধরনের কথা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলার দুঃসাহসটা আমি ২৪-এর আগে শুনিনি বলতে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা শব্দ বলার দুঃসাহস কেউ দেখায়নি, সেটা ২৪-এ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়ার বিষয়টা জুলাইয়ের পরে হয়েছে। ৩২ ভাঙা হয়েছে জুলাইয়ের পরে। এই দেশে ৭৫-এর পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রধান ছিলেন। এই দেশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মা এদেশে প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় কিন্তু ৩২-এর গায়ে ওনারা হাত তুলেননি, এবং ৩২কে ওনারা সম্মান করেছেন বলে ৩২টা কিন্তু যেভাবে ছিল সেভাবেই ছিল। কই, তখন তো কিছু হয়নি। এরশাদ সরকারও ছিল, তখন তো কিছু হয়নি। তারপরে যে ফাঁকে ফাঁকে যত সরকার এসছে, কোন সরকারই তো ৩২ ভাঙার সাহস দেখায় নাই। এই ৩২টা কখন ভাঙা হয়েছে তারিখটা বের করেন, এবার বলেন আমাকে মূল্যায়ন করার জন্য। সবের মাধ্যমে অপমান করা হয়েছে জুলাইয়ের পরে। ব্যক্তি ডক্টর ইউনূস স্যারকে আমি সম্মান করি, কিন্তু উনি শাসক হিসাবে যদি বলতেন স্টপ দিস নয়সেন্স, তাহলে বন্ধ হয়ে যেত। উনি সেটা করে নাই। উনি নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। এগুলা কি আপনি দেখেছেন মাসুদ ভাই? আপনার এত বড়, আপনি তো আমার অনেক সিনিয়র, আমার জন্ম বছরে আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি আমার এত শ্রদ্ধেয় একজন মানুষ, তাহলে আপনি একটু দেখেন তো এর আগে কি আপনি এগুলো দেখেছেন কিনা? শিক্ষকদের গলায় জুতার মালা দেখেছেন কিনা? দেখেছেন ভাই? তাহলে আপনি আমাকে বলেন, আমাকে মূল্যায়ন করার জন্য। এখন মূল্যায়ন করি। জি, আপনি যে কথাগুলো বলেন এগুলো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি যে জুলাই অবশ্যই আমাদেরকে একটা বড় কিছু দিয়েছে। একটা এর আগের যিনি শাসক ছিলেন তার পতন ঘটেছিল জনগণের জনরোষের মুখে, এই সবই আমরা জুলাই দেখেছি। কিন্তু পরে আবার জুলাইয়ের কিছু বাই প্রোডাক্ট আমরা পেলাম, কিন্তু যেগুলো নাকি যেরকম হয়। গণঅভ্যুত্থানটার কথা ভুলে গেছেন মাসুদ ভাই? আপনি তো তখন মনে হয় শিক্ষার্থী কিনা, নাকি শেষ হয়ে গেছে লেখাপড়া? বোধহয় শেষ হয়ে গেছে। ৯০-এর গণঅভ্যুত্থানকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? ৯০-এর গণঅভ্যুত্থানকে নিয়ে, শহীদ নুরুল হোসেনকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? ৬৯-এর গণঅভ্যুত্থান নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? ৬৬ ৬ দফায় নারায়ণগঞ্জে কত শ্রমিক মারা গেছে, তাদের নিয়ে কথা বলে না কেন? ৭১-কে নিয়ে টানাটানিটা বন্ধ করা উচিত। আমাদের মানসিক অসুস্থতা লাগে এখন, একদম মানসিক অসুস্থতা লাগে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব নিয়ে কথা বলেন না, কথা বলেন এই আশেপাশে যারা আছেন তারা এই সমস্ত কথা বলে বিতর্কিত করার চেষ্টা করছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি কিন্তু জানেন মানুষকে সম্মান করতে। ওনাকে দেখিনি এসব কথা বলতে, এখন পর্যন্ত দেখি নেই, জানি না। তবে উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং ওনার মা এবং বাবা দুজনেই দেশের প্রধান ছিলেন। কিন্তু তাদের সময় বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙচুর হয়নি।
এই মুহূর্তে দেশের শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হেমায়তপুরের সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, চতুর্দিকে ভাঙচুর করে, এগুলা কিন্তু কোনোদিন হয়নি। এগুলা কিন্তু কবে হয়েছে তারিখক্ষণ বের করেন, তাইলে ভালো হয় আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন্নেসা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক জীবন্নেসা একটু কি বলবো, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যারা নাগরিক, তারা বাংলাদেশের কোনো অপমান, বাংলাদেশকে কোনো কথা কেউ বললে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাই। কথা বলবে, আমার পতাকা নিয়ে কথা বলবে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে বিশ্ববিদ্যালয়ের কথা বলে তাকে ছাড় দিব, ওই অতটুকু ব্যক্তিত্ব আমার না। এবারে এই ইন্টারভিউটা নিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এবং তাদের সেই ইন্টারভিউতে উনি জানিয়েছেন আগের মতোই, যেমন এর আগের বার এনডিটিভিকে বলেছিলেন যে উনি ডিসেম্বর মাসের মধ্যে দেশে ফিরছেন। এবারও তিনি রয়টারকে ওই একই কথা বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরছেন। একটু বাড়িয়ে বলেছেন, একটু যুক্ত করেছেন, সেটা হলো উনি সিনিয়র লিডারদের নিয়ে ফিরছেন। এরপর আবার দেখলাম যে আরেকটা ভিডিও ক্লিপে যে সিনিয়র লিডারদের মধ্যে যারা আসাদুজ্জামান খান কামাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার ক্যাবিনেটে, তিনিও বলেছেন যে তারাও নাকি ফিরছেন, নেত্রীর নির্দেশে ওনারাও ফিরছেন। আবার এর বিপরীত দিকে অনেককে এমনও বলতে শুনছি এগুলো কেবলই বাকওয়াজ কথাবার্তা, উনি আসলে ফিরবেন না। আবার রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি দেখলাম পাকিস্তানে থাকা বাংলাদেশি মাসকাওয়াত আহমেদের একটা আপনার কথাকে কোট করে বলেছেন। মাসকাওয়াত আহমেদ সেখানে বলেছেন যে এই রিপোর্ট, রয়টার্স এর এই রিপোর্টটা যদি কোনো আপনার যখন কোনো জোনাথন অথবা হ্যারিসন অথবা এই ধরনের কোনো বিদেশি লোকের লেখেন, তখন ওটাকে উনি বিশ্বাস করেন, গুরুত্ব দেন। এবং যখন কোনো ইন্ডিয়ান লেখেন, সেন, দাশগুপ্ত অথবা এরকম রায়, এরা লেখেন, তখন অতটা উনি গুরুত্ব দেন না। ইন্টারেস্টিংলি এই ইন্টারভিউটা একজন ইন্ডিয়ানই করেছেন। তার ধারণা এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট এগুলো খাওয়াচ্ছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটু লম্বা ভূমিকা দিলাম সবকিছু আমার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে জানানোর জন্য। আমার প্রশ্ন হলো, আপনি কতটুকু বিশ্বাস করেন, অথবা এই দুটো ইন্টারভিউকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? না, এখানে বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় বিষয় হলো যে শেখ হাসিনা কি চান দেশে আসতে, আবার ক্ষমতা ফিরে পেতে চান? নিঃসন্দেহে। আর একটা বিষয় হলো কি, এই সরকার কি চায় যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন? নিঃসন্দেহে না। এরকম নানাবিধ বিষয় কিন্তু আছে। তবে একটা বিষয় আপনি সঠিক বলেছেন যে এই ঘোষণাটার ফলে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যেসব লোকজন তারা বেশ উজ্জীবিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে জামাত, শিবির, তারপরে এনসিপি এবং অন্যান্য যেসব এন্টি আওয়ামী লীগ যে দলগুলি আছে, তারাও কিন্তু আবার কি বলবো যে একীভূত হচ্ছেন, মানে তারাও কিন্তু জয়েন্টলি এটার প্রতিবাদ করছেন। সুতরাং একটা রাজনৈতিক একটু অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের দেখতে হবে যে ইতিহাসে এই ধরনের ডিক্টেটর বলেন, ফ্যাসিস্ট বলেন, বা কর্তৃত্ববাদী শাসকরা যখন ক্ষমতাচ্যুত হন কোন বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানে, তাহলে তাদের কি অবস্থা হয়? তারা যখন যারা মারা যান তো মারাই যায়, যেমন আপনার গাদ্দাফি মারা গেছেন, একেবারে তার তো আসা না আসার কোনো বিষয় না। কিন্তু যারা মারা যান না, যারা পালিয়ে যান, সরে যান, যেমন শেখ হাসিনা চলে গেছেন এই জন অভ্যুত্থানের ফলে, তাদের কি হয়? আপনি দেখবেন যে গত 100 বছরে যতগুলি ডিক্টেটর পালাই গেছে দেশ ছেড়ে, তাদের ভিতরে কেউই কিন্তু ফেরত আসতে পারে নাই। একমাত্র আর্জেন্টিনার ওয়ান পেরন, উনি ফেরত আসতে পেরেছিলেন। তারপরে কিছুদিন পরে আবার উনিও ক্ষমতাচ্যুত হয়ে গেছিলেন। যাই হোক, সেটা পেরনের বিষয়টা সম্পূর্ণভাবে একটা ব্যতিক্রমিক ঘটনা। তিনি গণ অভ্যুত্থানে
উনি পালিয়ে যান নাই, উনি মিলিটারি কুয়ের ফলে ওনাকে চলে যেতে হচ্ছে। ওনার ব্যাপক গণভিত্তি ছিল, যখন চলে গেছেন উনি, এটা গণভিত্তি ছিল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি যদি দেখেন ইদি আমিন চলে গেছে, ইদি আমিন কিন্তু সৌদি আরবে আশ্রয় নিয়েছে, ইদি আমিন কিন্তু ফেরত আসতে পারে না। অগাস্টো পিনোশে, আপনি যদি দেখেন যে এই দুভালিয়ার, বেন আলী টিউনিশিয়ার, আমি অনেকের নাম বলতে পারবো যারা গেছেন, তারা কেউ ফেরত আসতে পারেন নাই। আপনি যদি 100 ডিক্টেটর কথা ভাবেন গত 100-150 বছরে, তার ভিতরে কেউই ফেরত আসে নাই। সুতরাং শেখ হাসিনা এরকম একটা ব্যতিক্রমী হবেন কেন? এখন আপনি বলতে পারেন যে কি কারণে তারা আসতে পারে না। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যারা এই কর্তৃত্ববাদী শাসন চালান করেন বা ডিক্টেটর হন, তাদের ক্ষমতার মূল ভিত্তি হয় সেনাবাহিনী, পুলিশ, তারপরে আপনার গোয়েন্দা বাহিনী। এরা যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে যান, এই বাহিনীগুলি কাদের কর্তৃত্বে চলে যায়? নতুন সরকারের কর্তৃত্বে চলে যায়। সুতরাং এদের পক্ষে এই যে আপনার যে ডিপোজ, যে পালিয়ে যাওয়া ডিক্টেটরদের পক্ষে আর ক্ষমতা এক্সারসাইজ করা সম্ভব হয় না। আর একটা বিষয় আছে, এরা তো একটা রাজনৈতিক জোট করে, সবাই কিন্তু একটা রাজনৈতিক জোট করে, রাজনৈতিক জোট ভেঙে যায়। তারপরে আর একটা বিষয় হচ্ছে, যত দিন যায় ততই কিন্তু নানাবিধ বাস্তব পরিস্থিতির উদ্ভব হয়, নতুন দল হয়, নতুন নেতৃত্ব আসে, সব মিলিয়ে এদের পক্ষে আর ফেরত আসা সম্ভব হয় না। আরেকটা বিষয় কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার বয়সটাও তো দেখবেন। আপনি যদি দেখেন যে ডিক্টেটর বা কর্তৃত্ববাদী শাসক অনেক বৃদ্ধ বয়সে তারপরে ধরেছে, কিন্তু সে তো আর নতুন করে গোছায় গেছে আসতে পারে না, এবং আসার কোনো নজির নাই। সেই সব পরিপ্রেক্ষিতে আমি মনে করি কি, শেখ হাসিনার আবার দেশে এসে ক্ষমতা গ্রহণ করা একরকম অসম্ভব ব্যাপার। যারা চেষ্টা করছেন, ভাবছেন, তারা আসলে চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছে, এটা হবে না। না, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরা যাক উনি ফিরে আসবেন না, অথবা আসলেও উনি ক্ষমতা দখল করতে পারবেন না, আসলেও তো অবধারিত ভাবে ওনাকে জেলখানায় যেতে হবে, কারণ ওনার বিরুদ্ধে তো একটা হত্যা মামলা রায় হয়ে গেছে এবং ওনাকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং ওনার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলা চলমান। তো ওনার হয়তো জেলে যেতে হবে, সেটা এক ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি একটা হাইপোথেটিক্যাল একটা সম্ভাবনার কথা বলি। উনি যদি এভাবে ভাবেন যে ওনার বয়স হয়েছে 78 বছর, উনি বাঁচবেন আর কয় বছর, তো উনি যদি ভাবেন যে আমি বিদেশে মরতে চাই না, আমি দেশে এসে মরতে চাই, এবং এটা যদি উনি দেশে, যে কথাটা উনি বলেছেন ওনার শেষ ইন্টারভিউতে এই কথাটাই বলেছেন, তো উনি যদি দেশে আসেন, সরকার তাকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে গেলে হয়তো ওনার জেলখানায় মৃত্যু হবে। ওনাকে ফাঁসি দেওয়ার মতো রিস্ক গভর্নমেন্ট নেবে কিনা আমি জানি না, যদি নেয় তো এই সবকিছুই, ওনার দেশে আসা, জেলে যাওয়া এবং তারপরে মৃত্যু হওয়া, এই সবকিছুই কিন্তু ওনার যে রাজনৈতিক দল আছে, এই দলের জন্য কি বাড়তি একটা মাইলেজ দেবে না? সাধারণ মানুষের মধ্যে কি এক ধরনের সিম্পেথি তৈরি করবে না? আমি এই অর্থে বলছি যে উনি মানে দলীয় ভাবে ওনার দলের জন্য এটা কোনো ইতিবাচক পদক্ষেপ হবে কিনা যদি উনি আসেন। না, এটা কোনো ইতিবাচক কিছু হবে না। প্রথমত আপনি দেখেন যে ওনার দলের ওনার নামে 663টা কেস হয়েছে এই পর্যন্ত, গত বছর নভেম্বর পর্যন্ত 663টা কেস হয়েছে। তার মধ্যে 453টা মামলায় চার্জশিট হয়েছে, 463টা বা 53টা মামলা হত্যা মামলা। তার মধ্যে 106টা মামলা চার্জশিট হয়েছে, তার মধ্যে 31টা মামলা হচ্ছে হত্যা মামলা চার্জশিট হয়ে বসে আছে। তার যত রকমের মানে নেতা আছে, যারা বড় বড় নেতা, তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা হয়েছে, চার্জশিট হয়েছে। সুতরাং আইনি প্রক্রিয়াকে তো একেবারে অবজ্ঞা করা যাবে না। আমরা জানি যে এরকম অনেক মামলাই হয়, রাজনৈতিক মামলা, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে জেলে যেতে হবে, তাকে একেবারে নিঃসন্দেহে জেলে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, উনি যদি দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান, তাহলে উনি দেশ ছাড়তেন না, উনি ইসে থাকতেন, গণভবনেই থাকতেন, যা হয় হবে। এবং ওনার নেতা কর্মীরা তো ওনাকে ছেড়ে চলে গেছে, গণভবনে কারা ছিল পাহারা ওনাকে প্রোটেক্ট করার জন্য। উনি অনেকটা গণবিচ্ছিন্ন হয়ে গেছিলেন। গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ ছিল
যে এই যে বৈষম্যমূলক আচরণ, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, তারপরে আপনার ক্রস ফায়ার, এইসব যে হয়েছে, যে গুম হয়েছে, এর ফলে ওনার শাসন ব্যবস্থাটাকে উনি এত কাজ করছেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, তা সত্ত্বেও কিন্তু জনগণ ওনার সাথে ছিল না। এখন যারা আছে, এখন যারা ওনার জন্য উনি পপুলার, আওয়ামী লীগের ভিতরে ডেফিনেটলি উনি খুবই পপুলার, কিন্তু এই পপুলারিজম ওনাকে ক্ষমতায় এনে দিবে না। তারপরে আরেকটা বিষয় যে ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ধরনের ডিক্টেটররা যখন ক্ষমতাহীন হয়ে যায়, মানে ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাদের যে ইন্টারন্যাশনাল যে একটা কানেকশন থাকে, একটা নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্ক ভেঙে পড়ে। সে নেটওয়ার্ক নাই ওনার। যেমন চাইনিজদের সাথে সম্পর্ক ছিল, রাশিয়ানদের সাথে ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকের সাথে, সেগুলি তারা ধীরে ধীরে সরে যায়। তার কারণ হচ্ছে যে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশ করছে যে 1400 জন মারা গেছে, এই রিপোর্টটাকে তো ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা সারা পৃথিবীর সব সভ্য দেশ, তারা তো এটাকে ইগনোর করবে না। ওনার পেছনে আছে ভারত। এখন ওনার যে আশা আশা এসবের বিষয়ে ভারত একটা মাইলেজ নেয়। যেমন ভারত এখন বাংলাদেশ সরকারের উপরে একটা করতে পারে যে আমরা ওনাকে পাঠিয়ে দেব, আমরা ওনাকে পাঠিয়ে দেব। তাহলে তো উনি আসলে পরে দেশের ভিতরে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ ওনার অনেক সাপোর্টার আছে, ডাইহার্ট সাপোর্টার আছে। অ্যাট দ্য সেম টাইম ওনার ডাইহার্ট শত্রুও তো আছে, যে জিনিসটা ছিল না, যেটা এক্সট্রিমিজমে চলে গেছে। একটা হচ্ছে যে আগে পলিটিক্যালি ওনার বিরোধিতা করছে, পলিটিক্যাল বিরোধিতা করা হলো এক ধরনের, মিছিল করে, নিন্দাবাদ জানায়, এটা করে সেটা করে। কিন্তু ওনার ওনার এই হত্যাকাণ্ডের ফলে অনেক লোক আছে, পার্সোনাল শত্রুতা আছে, যারা আবেগ প্রবণিত হয়ে অনেক কিছু করতে পারে। তা আমি মনে করি যে ওনার আসার সম্ভাবনা খুবই কম। যদি আসেন, অরাজকতা সৃষ্টি হবে, আর আওয়ামী লীগের কোনো সুবিধা হবে না। আওয়ামী লীগের যে প্রায় ধরেন 1/3 লোক যদি আওয়ামী পন্থী লোক হয়, কিন্তু সবাই তো খারাপ না। যারা ভালো আছে, যারা আপনার মানে অপরাধের সাথে জড়িত হয় নাই, তাদের রাজনৈতিক অধিকার তো বঞ্চিত করার কোনো কারণ নাই, তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। কিন্তু যারা অপরাধ করছে, যারা লুটপাট করছে, জমি দখল করছে, আপনার খুন খারাপের সাথে জড়িত ছিল, এরকম অনেক আছে। মানে কি আপনি জানেন, যেমন ধরেন যে যুবলীগের যে কমিটিগুলি, এই কমিটিগুলি কি রাজনৈতিক কমিটি না? এরা টাকা দিয়ে কমিটি কিনছে। ছাত্রলীগেরও তো অনেক কাহিনী আছে, এই যে সাদেক কায়েম সাহেবের টাকা দিয়ে ঢুকছে। সুতরাং বর্তমানে যে আওয়ামী লীগের নেতৃত্ব, এই নেতৃত্ব পুরোপুরি রাজনৈতিক নেতৃত্ব না, এটা অনেকটা টাকা পয়সা দিয়ে কিনছে, অনেকটা মানে নিজস্ব পকেট কমিটি হয়েছে। যার ফলে এখানে এই ট্রেনে যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের পুনর্গঠিত হওয়ার সুযোগ দিবে শেখ হাসিনা, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হয়ে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। আর যদি বেশি দেরি করা হয়, এই রাজনৈতিক শক্তি ধীরে ধীরে আপনার বিলীন হয়ে যেতে পারে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হতে চায় এবং যদি প্রপারলি চায়, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার একটা ভূমিকা লাগবে। শেখ হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে সে যদি দেশে ফিরতে চায়, সেটা বরং বাধাগ্রস্ত হবে এবং আওয়ামী লীগের পুনর্গঠনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, তাই কি? ডেফিনেটলি। এবং অ্যাকচুয়ালি সে তো আর ফ্রি পার্সন না যে সে আসবে, চলে আসলো, প্লেনে একটা টিকিট করলো বা চলে আসতে পারলো, তা তো না। তার তো সে তো বন্দি এক ধরনের ভারতের কাছে। ভারত যখন মনে করবে যে তাকে এখানে পাঠাবে, তখন সে আসতে পারবে। কিন্তু ভারত কোনো অবস্থাতেই চাবে না যে শেখ হাসিনা এখানে এসে ফাঁসি হয়ে যাক কিংবা জেলে পড়ে থাকুক। এটা তার জন্য একটা বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে। ওই তাকে যে হুমকি টুমকি দেওয়া, চাপ রাখে ভারত থেকে, সে এখানে ভারত তাকে অ্যালাউ করবে না আসার জন্য। আসতে হলে তো ভারতের সহযোগিতা লাগবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতের এই যে রিপোর্ট যেগুলো হচ্ছে, ভারতে বসে যে সেই রিপোর্ট প্রচারিত হচ্ছে, এনডিটিভিতে হোক আর রয়টারই হোক, ওই মাসওয়াত হাসান যে কথা বলেছেন, উনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে এটা আসলে ভারতে এই সমস্ত খেলা খেলতেছে, এই সন্দেহটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? না, আমি এটা গ্রহণযোগ্য মনে করি, এবং আমি এটা শুধু গ্রহণযোগ্য না, আমি মনে করি এইটাই যে ভারত তাকে, ভারতের হাতে সেটা টুল হয়ে দাঁড়াইছে, একটা
মানে এই সরকারের সাথে বার্গেনিং করার জন্য। তবে এই টুলে ভারত কখনোই তাকে এমন কিছু করবে না, তার যে নিরাপত্তা বিঘ্নিত করবে না। যদি নিরাপত্তা বিঘ্নিত করে, ভারত একটা রাষ্ট্র হিসেবে মানে বিশ্বাসঘাতক প্রমাণিত হবে। কারণ শেখ হাসিনা ভারতের অত্যন্ত ক্লোজ লোক ছিল, বিশ্বস্ত ছিল। ভারতকে সে অনেক কিছু দিছে, বাংলাদেশের কে বঞ্চিত করে। আপনার দেখেন এত কিছু, যেমন তিস্তা চুক্তি 2011 সালে হওয়ার কথা ছিল, সেটা করে নাই। কিন্তু তারপরে কিন্তু ট্রানজিট দিছে, নৌ ট্রানজিট দিছে, রেল ট্রানজিট, সবকিছুই দিছে, সবকিছু দিছে। সুতরাং তেমন একজন ব্যক্তিকে ভারত আপনার হাতে তুলে দেবে না বাংলাদেশে। যেমন লেন্দুব দর্জিকে দিছে। লেন্দুব দর্জি ভারতে সুন্দরী ছিল, তার দিকে ইম্পর্টেন্ট ছিল না। সে একজন ভারতে একজন মহিলা লেন্দুব দর্জির আবির্ভাব হচ্ছে, তার মাধ্যমে সে মহিলা লেন্দুব দর্জি হিসেবেই তার জীবন কেটে যাবে বাংলাদেশে। বাংলাদেশে তার আপনার কবর হবে কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে। এমন একটা বিরোধী লোক জনগোষ্ঠী সৃষ্টি করছে সে, যে তারা ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। সেটা একদিন আল্লাহর ইচ্ছা যে পক্ষে কখন যায়, তার তো একদিন জীবন অবসান হবে। অবসান হওয়ার পরের যে জিনিসটা যদি আপনি চিন্তা করেন, যে তার এদেশে তার আসার আর কোনো সম্ভাবনা নাই, সেই সম্ভাবনা সে শেষ করে দিয়ে চলে গেছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমরা আপনার কাছ থেকে একটা মানে আমি মনে করি একটা ডিফারেন্ট অপিনিয়ন পেলাম, যেটা নিয়ে আমাদের দর্শকদের অবশ্যই চিন্তা করার বিষয় আছে। আপনি যেটা বললেন এর সঙ্গে আমি আরো একটু যোগ করতে চাই যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এটা নিয়ে আদালত আইসিটিতে একটা মামলা চলছে, তদন্ত চলছে এখানে। তো আমার কেন যেন মনে হয় উনি যদি এই মুহূর্তে আসেন, তাহলে সেই মামলার ক্ষেত্রে হয়তো সেটা কোনো নেতিবাচক প্রভাব। আওয়ামী লীগের সভানেত্রী উনি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন এনডিটিভিকে। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া ওটাকে আবার অনেকে কোট করে আল জাজিরা অথবা এএফপি তারাও রিপোর্ট করেছিল। কিন্তু এবার সরাসরি রয়টার্সই তাকে একটা এবার আর লিখিত ইন্টারভিউ না, টেলিফোন ইন্টারভিউ করেছে বলে আমি যে যতটুকু পেলাম। সেখানে নানা রকম কথা হয়েছে, আমরা ওই কথাগুলো নিয়ে একটু কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত উনি বলেছেন যে উনি এবং ওনার দলের সিনিয়র লিডারদের নিয়ে ওনারা শিগগিরই ঢাকায় ফিরবেন এবং সারেন্ডার করবেন, আদালতের শরণাপন্ন হবেন। আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে একটা ইন্টারভিউ, এর আগে এনডিটিভির সাথে একটা ইন্টারভিউ, এবং নানান ভাবে এরকম একটা ঘোষণা ওনার পক্ষ থেকে এসেছে যে উনি মাতৃভূমিতে ফিরতে চান। এবং এবার পরিষ্কারভাবে বললেন যে যেহেতু তার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেছে, তার বিচারের রায় হয়েছে, উনি আদালতের কাছে সারেন্ডার করবেন। আর দিনক্ষণটা ঠিক করেননি, ডিসেম্বর মাসের কথা বলেছেন। এবং সেখানে কিছুটা ইমোশনও আছে। তিনি বলেছেন যে যতটুকু পড়লাম, তিনি বলেছেন যেখানে তার বাবা মার কবর, যেখানে তার বাবা মা শুয়ে আছেন, সেখানেই তার মৃত্যু হোক, এটা তিনি চান। এবং তার দলের অনেক নেতা কর্মীর উপরে যে অত্যাচার নির্যাতন, সেগুলোর কথা উনি বলেছেন। এবং সেই জন্য তিনি মনে করছেন যে তার দলের সকল নেতা কর্মী সহ তিনি আসবেন, সারেন্ডার করবেন। যারা বাইরে আছেন তাদের কথা বলছেন, সিনিয়র লিডাররা আসবেন, সারেন্ডার করবেন। একই দিনে বাংলাদেশের সব জায়গায় তাদের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা হয়েছে আমরা জানি, আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে শত শত মামলা আছে, এবং সেই সকল মামলায় শত শত লোককে অভিযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন এবং অন্যান্য পেশার লোকজন আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না। তো সেরকম একটা ঘোষণা রয়টারের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং তিনি এটাও বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি বলেছেন মানে ঢাকার সাথে আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে না, ঢাকার সাথে তার কোনো আলাপ আলোচনা হয়নি, এবং ঢাকার সাথে তিনি আলাপ আলোচনা করবেন এমনটাও বলেননি। বলেছেন যে এটা তো আলাপ আলোচনার বিষয় নয়, আমাদের ফেরত আসা, আওয়ামী লীগের রাজনীতি করা, এটা জনগণের বিষয়, জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, জনগণ সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করব। জি, এখানে একটা বিষয় হলো যে উনি বলেছেন যে উনি দলের সিনিয়র লিডারদের নিয়ে ফিরবেন। সিনিয়র লিডার বলতে যাদেরকে বুঝিয়েছেন, আমরা এমনিও জানি, আমরা আগেও দেখেছি, বহুবার দেখেছি যে শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে খুবই সাহসী একজন মানুষ, রাজনৈতিক নেতা,
এবং ওনার এই সাহসের পরিচয় আমরা এর আগে বহুবার দেখেছি। তো উনি যতটা সাহসী, ততটা কি তার দলের সিনিয়র লিডাররা তাদের নিয়ে যখন ফিরবেন বলছেন, আপনার কি মনে হয় যে উনি যদিও ফিরবেন কিনা আমি জানি না, যদি ফিরেন সেখানে সিনিয়র লিডারদের কি ওনার পাশে দেখতে পাবেন বলে আপনার ধারণা? আমার ধারণা এবং আমার বিশ্বাস এরকম যে হ্যাঁ, উনি যদি ফিরে আসেন এত প্রতিকূলতার মাঝে, উনি সিনিয়র লিডাররা ওনার সাথে ফিরবেন এবং ওনাকে অনুসরণ করবেন, এটা আমার মনে হয়। কারণ এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, তখন তাকে যে মানব বর্ম রচনা করে যে তাকে রক্ষা করেছিল, সেখানে কিন্তু সব সিনিয়র লিডাররা ছিলেন। সুতরাং শেখ হাসিনার প্রতি তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন। তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, সেই মামলা কোন সময় সত্য মামলা হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো। বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেখেছেন আপনি? অযথা একটা মানহানির মামলা আছে যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন। আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়, আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল, আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যায় মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যায় মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়া মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি, আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি। সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল, এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, বা যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম, মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানাল কোড আছে এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেসব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলে হয় যে ভাই, যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না, আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি, আমরা আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্স এর মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই। সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডিতে নাই। কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে, আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি ভারত সরকার উনাকে অতিথি হিসাবে
গ্রহণ করেছেন, অতিথি হিসেবে বরণ করেছেন এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, তিনি যেহেতু আশ্রয় আছেন এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের তো মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন, সেই নিরাপত্তা দেওয়ারও তো বিষয় আছে যে ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকলে করে থাকতে পারে, অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, রয়টারের কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। যে আবার কেউ কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন, ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি উনি শেষ পর্যন্ত দেশে আসেনও তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন? সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনার হবে, তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা, এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি, সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠায় নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে
তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোনো দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে, বাট পথ আছে। আপনি আসতে বাধা নাও দিতে পারেন, আপনি আবার বাধা আমি দিতে পারেন। এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি। করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না, তাহলে আপনি এখন যে তাকে প্রত্যর্পণ চাচ্ছেন তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না। সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আমি এখন আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এটা একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন মনে হতে পারে, তারপর আমি বলি আপনাকে, যে সেটা হলো ধরা যাক উনি এলেন, এয়ারপোর্টের মাধ্যমে এলেন, একটা ট্রাভেল ডকুমেন্টও পেলেন, এয়ারপোর্টে আসার পর এখানে নিশ্চয়ই সরকার তাকে এখান থেকে অ্যারেস্ট করবে, কারণ উনি তো একটা মামলার দণ্ডপ্রাপ্ত আসেন। যদি অ্যারেস্ট করে, সেটা কি অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে? এমন ভাবে তো একেবারে মানে 2-2-4 মেলানো যাবে না, বাট শেখ হাসিনা তো একটা দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং তিনি 17 বছর আরো 5 বছর যোগ করেন, 15-5-20 বছর ক্ষমতায় ছিলেন। তার একটা দল আছে যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের একটা ঐতিহাসিক ভিত্তি আছে, এবং সেই দলের সমর্থক, কর্মী সমর্থক, নেতা এবং তৃণমূল সমর্থকের সংখ্যা কত এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বাট আমি এখন পর্যন্ত সব বিতর্কের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছি সেটা হলো যে 30% তাদের সমর্থন রয়েছে। কেউ কেউ এটাও নিয়ে বিতর্ক করেন, বাট নানান ইন্টেলেকচুয়ালরা, বিরোধীরাই বিতর্ক করে 30%-এর নিচে খুব একটা নামাতে পারেন না। তার মানে প্রায় 6 কোটি মানুষের সমর্থন আছে তার প্রতি, সেখানে ধরেন 3 কোটি অ্যাডাল্ট মানুষের সমর্থন আছে। তো এই যে 3-3.5 কোটি মানুষের যে সমর্থন আছে, সেই সমর্থনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আলোচনার বিষয়। তারপরেও তার অনেক সমর্থক, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে দেখার জন্য বা তাকে যে গ্রেপ্তার করে আনবে সেটাও দেখার জন্য ভিড় করতে পারেন। সেটা একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, কিভাবে তারা এটাকে ঠিক করবেন, কিভাবে এই ব্যবস্থাটা তারা নিবেন যাতে নিরাপদে, কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এয়ারপোর্টে কোনো গোলযোগ হওয়া, রাস্তায় কোনো গোলযোগ হওয়া, তাকে জেলখানায় রাখবেন। আমাদের দেশে তো জেলখানায় মানুষকে মেরে ফেলার ইতিহাস আছে, তাই না? সেফ কাস্টডিতে আমরা জাতীয় 4 নেতাকে হত্যা করতে দেখেছি এবং তাদের বিচার এখনো শেষ হয়নি। সো আপনার সরকার যে চায় প্রত্যর্পণ, নিশ্চয়ই সরকার এইসব বিষয় চিন্তা ভাবনা করে। আর যদি সরকার চিন্তা ভাবনা না করে শুধু লেখার জন্য, চিঠি লেখার জন্য প্রত্যর্পণ চেয়ে থাকে, তাহলে আরেকটা বিষয়, এখন এই ঘোষণার কারণে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে তারা কি করবেন, কিভাবে এটাকে ম্যানেজ করবেন, কিভাবে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সবসময় তো বিচারের সম্মুখীন করবেন হয়তো বলা হয়, আমি বলছি যে ন্যায় বিচারের সম্মুখীন করবেন, সেটা সরকারকে ভেবেচিন্তে ঠিক করতে হবে, যাতে এয়ারপোর্টে কোনো গোলযোগ না হয়, একুইনোর মতো কোনো ঘটনা না ঘটে। কেন বাংলাদেশে তো আপনি জানেন যে স্নাইপার রাইফেল তো যেখানে সেখানে নাকি পাওয়া যাচ্ছে, এবং সেই জুলাই আন্দোলনের সময় ওই 30 দিন বা 36 দিনে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি কারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো। সো এগুলোর তো চিন্তা ভাবনা করতে হবে। উনি আসবেন, আসার পরে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। এই আসার বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতে হবে। উনি আলোচনা করতে চান বা না চান, কিন্তু উনি যখন ফেরত আসবেন, ঠিক করে ফেলবেন, তখন তো আলাপ আলোচনা শুরু হবে নিশ্চয়ই। আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু মোহাম্মদ শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষকের যে মূল্যায়ন এবং বিশ্লেষণ। শেখ হাসিনা কি আসলেই ফিরতে পারবেন? উনি কি আসলেই ফিরতে চাচ্ছেন? একাধিক মিডিয়া উনি একই